বিদ্যুৎ জিনিসটা কিভাবে কাজ করে, এর পেছনের রহস্যটা কি? চলুন আজ আমরা এই বিদ্যুতের দুটো একেবারে মূল ভিত্তি মানে ইলেকট্রিক ফিল্ড আর গাউসের সূত্র নিয়ে খুব সহজ করে আলোচনা করি। এর উত্তরটা হল ইলেকট্রিক ফিল্ড বা বৈদ্যুতিক ক্ষেত্র। এটা আমাদের চারপাশে থাকা এক অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী জগৎ, যা আজকের দিনের টেকনোলজির একেবারে মূলে রয়েছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলোই এক এক করে দেখব, একদম গোড়া থেকে শুরু করে শেষে আমরা দেখব যে আমাদের প্রতিদিনের জীবনে এর ব্যবহার ঠিক কোথায়। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। যে কোনো বৈদ্যুতিক ঘটনার পেছনে যে মূল চালিকা শক্তিটা কাজ করে সেটা হলো ইলেকট্রিক চার্জ। কিন্তু এই চার্জ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, চার্জ হলো পদার্থের একটা বেসিক প্রপার্টি। ঠিক যেমন ভর যেমন মহাকর্ষ বল তৈরি করে, চার্জও ঠিক সেভাবেই ইলেকট্রিক ফোর্স তৈরি করে, আর এটাই ঠিক করে দেয় যে কোনো বস্তু বিদ্যুতের প্রতি কেমন আচরণ করবে। এই তিনটে নিয়ম হলো চার্জের জগতের মূল ভিত্তি। প্রথমটা তো চুম্বকের মতো, একই রকম চার্জ একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর উল্টোটা হলে আকর্ষণ করে। দ্বিতীয়ত, চার্জের একটা নির্দিষ্ট ছোট একক আছে, এর চেয়ে ছোট হওয়া সম্ভবই না। আর সবশেষে, চার্জ কখনো তৈরি বা ধ্বংস হয় না, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এখন যেহেতু আমরা চার্জ সম্পর্কে জানি, প্রশ্ন হলো দুটো চার্জ একই ওপরের ওপর ঠিক কতটা জোরে বল প্রয়োগ করে। এই প্রশ্নের উত্তরটাই হলো কুলম্বের সূত্র। এই যে চলে এসছে সেই বিখ্যাত ফর্মুলাটা। আচ্ছা, দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু আসলে এর সাহায্যেই দুটো চার্জের মধ্যে কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেটা একদম নিখুঁতভাবে মাপা যায়। চলুন তো এর প্রত্যেকটা অংশ একটু ভেঙে ভেঙে বুঝি। এই ফর্মুলার আসল সৌন্দর্যটা হলো এর সরলতার মধ্যে। এখানে Q1 আর Q2 হলো চার্জের পরিমাণ। এগুলো যত বেশি হবে, বলও তত বাড়বে। আর হলো দূরত্ব বাড়লে বল খুব তাড়াতাড়ি কমে যায়, কারণ এখানে দূরত্বের বর্গ ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা ঠিক দুটো চুম্বককে দূরে সরালে যেমন তাদের টান দ্রুত কমে যায়, সেরকম। কুলম্বের সূত্র তো দুটো চার্জের মধ্যে সরাসরি বলের কথা বলে, কিন্তু যদি আমরা এভাবে ভাবি যে প্রত্যেকটা চার্জ তার চারপাশে একটা প্রভাবের এলাকা তৈরি করে, ওই ধারণাটাই হলো ইলেকট্রিক ফিল্ড। একটা পজিটিভ চার্জকে ভাবুন একটা ছোট্ট সূর্যের মতো, যেখান থেকে শক্তির রেখা বা ফিল্ড লাইন্স চারদিকে ছড়িয়ে পড়ছে। অন্য কোনো চার্জ এই এলাকায় এলেই এই অদৃশ্য শক্তির পথের প্রভাবটা টের পাবে। অন্যদিকে একটা নেগেটিভ চার্জ ঠিক যেন একটা ব্ল্যাক হোলের মতো কাজ করে, যেখানে এই ফিল্ড লাইনগুলো এসে শেষ হয়। মানে এটা শক্তির এক প্রাকৃতিক গন্তব্য। আর যখন একটা পজিটিভ আর একটা নেগেটিভ চার্জ কাছাকাছি থাকে, তখন কি হয়? তখন এই ফিল্ড লাইনগুলো পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভে গিয়ে শেষ হয় আর একটা সুন্দর প্যাটার্ন তৈরি করে। এই রেখাগুলো আসলে মহাকাশের শক্তির একটা অদৃশ্য মানচিত্রের মতো। যখন অনেকগুলো চার্জ একসাথে থাকে, তখন কুলম্বের সূত্র ব্যবহার করে হিসেব করাটা বেশ কঠিন হয়ে যায়। ঠিক এখানেই ফিজিক্সের একটা অসাধারণ শর্টকাট কাজে আসে, যার নাম গাউসের সূত্র। গাউসের সূত্রের মূল আইডিয়াটা এই ল্যাম্পশেডের উদাহরণ দিয়ে খুব সহজে বোঝা যায়। ভাবুন তো, ল্যাম্পশেড থেকে কতটা আলো বেরোবে সেটা তো নির্ভর করে এর ভেতরের বাল্বের পাওয়ারের ওপর, তাই না? ল্যাম্পশেডের ডিজাইন বা সাইজের ওপর কিন্তু নয়। ঠিক সেভাবেই একটা বন্ধ জায়গার মধ্যে দিয়ে মোট কতটা ইলেকট্রিক ফ্লাক্স বেরোবে সেটা নির্ভর করে শুধু তার ভেতরে কতটা চার্জ আছে তার ওপর। দেখুন, ফর্মুলাটা কি ভীষণ সহজ। এখানে ফাই হলো মোট ইলেকট্রিক ফ্লাক্স বা প্রবাহ, যেটা নির্ভর করছে শুধু পৃষ্ঠের ভেতরে থাকা মোট চার্জ মানে কিউ আনক্লোজডের ওপর। এটা ফিজিক্সের অন্যতম সুন্দর আর শক্তিশালী একটা সমীকরণ। গাউসের সূত্র ব্যবহারের মূল কৌশলটাই হল সঠিক আকারের একটা কাল্পনিক সারফেস বা গাউসিয়ান সারফেস বেছে নেওয়া। যদি চার্জগুলো একটা সিমেট্রিক্যাল প্যাটার্নে সাজানো থাকে, যেমন একটা গোলক বা একটা লম্বা তার, তাহলে এই সূত্র ব্যবহার করলে হিসাবটা একদম জলের মতো সোজা হয়ে যায়। যেমন এই ছবিগুলোতে দেখুন, একটা পয়েন্ট চার্জের জন্য, মানে যেটা বাঁ দিকের ছবিতে আছে, আমরা একটা গোলাকার গাউসিয়ান সারফেস কল্পনা করি। আর একটা লম্বা সোজা তারের জন্য,
মানে ডান দিকেরটার মতো। একটা সিলিন্ডার আকৃতির সারফেস ব্যবহার করলেই হিসাব সবচেয়ে সহজ হয়। আসল কথা হল চার্জের বিন্যাসের সাথে মিলিয়ে সারফেসের আকারটা বেছে নেওয়া। আর যদি আমাদের কাছে একটা চার্জড সমতল শীট থাকে, তাহলে একটা ছোট বাক্স বা পিলবক্স আকৃতির গাউসিয়ান সারফেস সবচেয়ে কাজে দেয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সিমেট্রিকে কাজে লাগিয়ে জটিল হিসাবকে অনেক সহজ করে ফেলি। আচ্ছা, আমরা তো বেশ কিছু জিনিস শিখলাম। চলুন কয়েকটা ছোট্ট প্রশ্নের মাধ্যমে আমাদের ধারণাগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। একটু ভাবুন তো, কুলম্বের সূত্রে দূরত্বের প্রভাবটা কি ছিল মনে আছে? ওটা কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল। একদম ঠিক। যেহেতু দূরত্ব ডবল হয়েছে, তাই বল 2 স্কোয়ার অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। মনে করে দেখুন তো, ফিল্ড লাইনগুলো কোথা থেকে বের হয় আর কোথায় গিয়ে ঢোকে? একেবারে সঠিক। রেখাগুলো কোন দিকে যাচ্ছে সেটা দেখেই আমরা বলে দিতে পারি যে অদৃশ্য চার্জটা পজিটিভ না নেগেটিভ। এখানে গাউসের সূত্রের কথা ভাবুন। আমাদের ল্যাম্পশেডের উদাহরণটা মনে আছে তো? একদম ঠিক। ভেতরে যদি কোনো বাল্বই না থাকে, তাহলে ল্যাম্পশেড থেকে তো কোনো আলো বেরোবে না। ব্যাপারটা এতটাই সহজ। ফিজিক্সের এই ধারণাগুলো কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে নেই, এগুলো আমাদের চারপাশের জীবনটাকেই চালাচ্ছে। চলুন দেখি কিভাবে। যেমন ধরুন ফটোকপিয়ারের কথা, ওটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড ব্যবহার করেই কাগজের ওপর কালির গুঁড়োকে একটা নির্দিষ্ট প্যাটার্নে আটকে ফেলে। আবার আমাদের ফোনের যে টাচ স্ক্রিন, সেটাও কিন্তু আঙুল ছোঁয়ালে ইলেকট্রিক ফিল্ডে যে একটা পরিবর্তন হয় সেটা ধরে ফেলেই কাজ করে। আর প্রকৃতির বিশাল শক্তি মানে বজ্রপাত, সেটাও তো মেঘ আর মাটির মধ্যে তৈরি হওয়া প্রচণ্ড এক ইলেকট্রিক ফিল্ডের খেলা ছাড়া আর কিছুই না। তাহলে আমরা দেখলাম ইলেকট্রিক ফিল্ড আর গাউসের সূত্র শুধু পরীক্ষার বিষয় নয়, এগুলো আমাদের প্রযুক্তি আর প্রকৃতিকে বোঝার চাবিকাঠি। মহাকর্ষ বা চুম্বকত্বের মতো শক্তিগুলোও কিন্তু একই রকম ফিল্ডের কনসেপ্ট ব্যবহার করেই কাজ করে। এখন প্রশ্ন হল, গাউসের সূত্র ব্যবহার করে কি কুলম্বের সূত্র প্রমাণ করা সম্ভব? ভেবে দেখবেন।